নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আবার চলে এসেছি একটি ছোট গল্প নিয়ে। একটি দীর্ঘ উপন্যাসের পর শুরু করছি ছোট গল্প। আজকে শুনবেন প্রফুল্ল রায়ের লেখা জনক। এই গল্প একজন হারিয়ে যাওয়া মেয়ের তার বাবাকে খুঁজে পাওয়ার গল্প। কিন্তু একজন অত্যন্ত গোঁড়া, কুসংস্কারাচ্ছন্ন, সংস্কারগ্রস্ত বাবা কি তার মেয়েকে মেনে নিতে পারবে? চলুন শুনে নিই আজকের গল্প, প্রফুল্ল রায়ের জনক। শীতের দুপুরে সূর্য যখন সোজা মাথার উপর উঠে আসে, সেই সময় দোতলার পশ্চিম দিকের লম্বা বারান্দায় লাল গালিচার উপর বিছানা পেতে তার এক পাশে চশমার খাপ, রামায়ণ, মহাভারত, চণ্ডী আর দুখানা বাংলা খবরের কাগজ যত্ন করে সাজিয়ে রেখে আসে শোভনা। ততক্ষণে দুপুরের খাওয়া শেষ হয়ে যায় শেখরনাথের। আঁচিয়ে তোয়ালেতে মুখ মুছে ৮০ বছরের জীর্ণ নড়বড়ে শরীর টানতে টানতে বারান্দায় চলে যান তিনি। শোভনা তার পুত্রবধূ। দুপুরে ধর্মগ্রন্থ আর খবরের কাগজ পড়াটা শেখরনাথের বহুকালের প্রিয় অভ্যাস। কিন্তু ইদানিং কবছর আর্থারাইটিসে ভীষণ কাহিল হয়ে পড়েছেন। দুই কাঁধে এবং কোমরে মাঝে মাঝে প্রচণ্ড যন্ত্রণা হয়। তখন মনে হয় কেউ যেন তাতানো লোহার ফলা শরীরের ওই অংশগুলোতে জোর করে ঢুকিয়ে দিয়েছে। কড়া ডোজের ওষুধ আর ফিজিওথেরাপিতেও বিশেষ কিছু কাজ হচ্ছে না। আজকাল পেটে দুপুরের ভাতটি পড়লেই দু চোখ জড়িয়ে আসে। বই বা কাগজ টাগজ আর পড়া হয়ে ওঠে না। ওগুলো নাড়াচাড়া করতে করতেই ঘুমিয়ে পড়েন। দোতলার এই বারান্দাটা এমনভাবে টানা যে প্রথম দিকে দুপুরের রোদ একটু কোনাকুনি শেখরনাথের পায়ের ওপর স্থির হয়ে থাকে। আকাশের ঢাল বেয়ে সূর্য যত পশ্চিমে নামে, রোদ ক্রমশ তার সারা গায়ে ছড়িয়ে যায়। এই রোদের টনিকটা তার খুব দরকার। অন্যদিনের মতো আজও শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছিলেন শেখরনাথ। যখন জেগে উঠলেন বিকেল হয়ে গেছে। পশ্চিমের উঁচু উঁচু বাড়ি আর গাছপালার আড়ালে সূর্য ধীরে ধীরে ঢাকা পড়ে যাচ্ছে। ঘুম ভাঙলেও শুয়েই রইলেন তিনি। মখমলের খাপ থেকে বাইফোকাল লেন্সের গোল চশমাটা বার করে চোখে পড়ে নিলেন। তার সমস্ত শরীর এখন বেলা শেষের অনুজ্জ্বল সোনালি রোদের আলোকে ডুবে আছে। শেখরনাথ জানেন কিছুক্ষণের মধ্যেই শোভনা স্যাকারিন দেওয়া 1 কাপ চা নিয়ে আসবে। সেটি শেষ হতে না হতেই দিনের শেষ আলোটুকু আর থাকবে না। হালকা পায়ে নেমে আসবে শীতের সন্ধে। তাপমাত্রা ঝপ করে নেমে যাবে কয়েক ডিগ্রি। তখন আর এক মুহূর্ত এই খোলা বারান্দায় শ্বশুরকে শুতে দেবে না শোভনা। তাড়া দিয়ে দিয়ে ঘরের ভিতর নিয়ে যাবে। তার জন্যই অপেক্ষা করছেন শেখরনাথ। আজকে রবিবার। বারান্দার ও মাথায় এক ঝাঁক শালিক চঞ্চল পায়ে নাচানাচি করছে আর মাঝে মাঝেই হঠাৎ খুশিতে কিচিরমিচির করে উঠছে। একতলায় চলছে তুমুল হইচই। তার মানে সন্দীপ, শোভনা, রাজা আর রুকু টেবিল টেনিস কি ক্যারাম নিয়ে মেতে উঠেছে। সন্দীপ শেখরনাথের একমাত্র ছেলে, একটি নামকরা বড় কোম্পানির অ্যাকাউন্টস অফিসার। রাজা আর রুকু তার নাতি নাতনি। রাজা সেন্ট জেভিয়ার্সে ইংলিশ অনার্স নিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে। রুকু এবার ক্লাস 11। সে পড়ে ক্যালকাটা গার্লসে। ছেলে মেয়ের সঙ্গে সন্দীপ আর শোভনার সম্পর্ক বন্ধুর মতো। কোথাও যাবার না থাকলে ছুটির দিনগুলো আড্ডা দিয়ে, ভিসিআরে ভালো ছবি দেখে, কি ক্যারাম ট্যারাম খেলেই ওরা কাটিয়ে দেয়। শালিকদের চেঁচামেচি কি নিচের তলার চিৎকার ছাড়া এখন আর কোথাও কোনো শব্দ নেই। বাড়ির সামনে দিয়ে 30 ফুট চওড়া অভয় হালদার রোড সোজা ট্রাম রাস্তায় গিয়ে পড়েছে। তার ওধারে একটা মাঝারি পার্ক। শেখরনাথদের এই দিকটায় বেশিরভাগ বাড়ি একতলা কি দোতলা, কচিত 2-4টে তেতলা। কিন্তু পার্কের ওধারে হাই রাইজের ছড়াছড়ি একেবারে। অভয় হালদার রোডে লোকজন বিশেষ নেই। বড় রাস্তায় 2-1টা ট্রাম, মিনি বাস কি ট্রাক গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে।
তাদের যেন কোথাও যাবার তাড়া নেই। সব কিছুই গন্তব্যহীন, ঢিলে ঢালা, আলস্য মাখানো। দূরের পার্কটায় নানা রঙের পোশাক পরা অসংখ্য বাচ্চা ছোটাছুটি করছে। ওদের সঙ্গে রয়েছে মা কিংবা আয়ার দল। ইস্টম্যান কালারে তোলা নির্বাক সিনেমার একটা দৃশ্য যেন। শেখরনাথ রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে একবার উঠে বসেন। গা থেকে কম্বলটা খসে পড়ে। আস্তে আস্তে সেটা তুলে যখন ফের ভালো করে জড়িয়ে নিচ্ছেন, সেই সময় চোখে পড়ে ট্রাম রাস্তার মুখে এসে একটা ট্যাক্সি দাঁড়িয়ে গেল। আর তার ভেতর থেকে মধ্যবয়সী একটি মহিলা নেমে রাস্তার লোকজনকে কিছু জিজ্ঞাসা করতে করতে এই দিকেই এগিয়ে আসছে। খুব সম্ভব কারোর একটা ঠিকানা খুঁজছে। ট্যাক্সিটা কিন্তু মোড়ের মাথায় দাঁড়িয়েই আছে। ৮০ বছরের নির্জীব চোখেও শেখরনাথ আবছাভাবে দেখতে পান ড্রাইভার ছাড়া ট্যাক্সিটায় আরও একজন বসে আছে। এই মহিলার বয়স ৫০-এর কাছাকাছি। সুশ্রী, সম্ভ্রান্ত চেহারা, চিবুকের তলায়, গালে এবং কোমরে বেশ মেদ জমেছে, কিন্তু সৌন্দর্যের শেষ রশ্মিগুলো এখনও তার চোখ মুখ থেকে একেবারে বিলীন হয়ে যায়নি। পরনে কাঁথা স্টিচের দামি শাড়ি, চোখে ফ্যাশনেবল চশমা, ডান কাঁধ থেকে চমৎকার লেডিস ব্যাগ ঝুলছে, বাঁ হাতে বড় একটা স্যুটকেস। শেখরনাথ কৌতূহল শূন্য চোখে লক্ষ্য করছিলেন। মহিলাটি বাড়ির নম্বর দেখতে দেখতে যখন তাদের শান্তি নিবাসের সামনে এসে দাঁড়ায়, তখন চমকে ওঠেন। শরীর ভারী হয়ে গেলেও ৩০ বছর আগের এক মেদহীন প্রাণবন্ত তরুণীর আদল যেন মহিলার সর্বাঙ্গে বসানো। সেই ডিম্বাকৃতি নিষ্পাপ মুখ, ঘন পালকে ঘেরা উজ্জ্বল চোখ, তেমনি চিবুকের খাঁজ, মসৃণ ভাঁজহীন গলা। মনে মনে বিড়বিড় করেন শেখরনাথ, ঈশ্বর, এ যেন সে না হয়। দোতলার বারান্দার ঠিক তলায় সদর দরজা। মহিলা সেখানে গেলে ওপর থেকে তাকে আর দেখা যায় না, তবে সে যে কলিং বেল টিপেছে তার সুরেলা আওয়াজ গোটা বাড়িটায় ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ শুনতে পান শেখরনাথ। টের পাওয়া যায় সন্দীপরা সবাই হুড়মুড় করে আগন্তুককে দেখার জন্য দৌড়ে গেছে। শেখরনাথ স্নায়ুমণ্ডলীকে টান টান করে বসে থাকেন। একসময় মহিলার গলা আবছাভাবে শোনা যায়, আচ্ছা, এটা কি শেখরনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? শেখরনাথ কণ্ঠস্বর চিনতে পারলেন। ৩০ বছর আগে ছিল সেতারের ঝংকারের মতো সতেজ। এতকাল বাদে কিছুটা মোটা আর খসখসে হয়ে গেলেও আগের রেশ অনেকটাই এখনো থেকে গেছে। সন্দীপ বলল, হ্যাঁ, আপনি কাকে চাইছেন? আমি ঢাকা থেকে আসছি। বসে কি কথা বলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। এরপর দরজা বন্ধ হবার আওয়াজ পাওয়া গেল। আগন্তুক বলছিল ঢাকা থেকে আসছে, তার মানে সে, নিশ্চয়ই সে। এই শীতের বিকেলে অঢেল বাতাস চারিদিকে, তবু মনে হলো দম বন্ধ হয়ে যাচ্ছে শেখরনাথের। ফুসফুস যেন ফেটে চৌচির হয়ে যাবে। ওদিকে একতলায় হইচই মাতামাতি থেমে গিয়ে একেবারে নিঝুম হয়ে গেছে। কি করবেন প্রথমটা স্থির করতে পারলেন না শেখরনাথ। ব্যাকুল বিহবল দৃষ্টিতে শীতের এই মলিন বেলা শেষে ম্রিয়মান রাস্তাঘাট আর বাড়িঘরের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে হঠাৎ মনস্থির করে ফেলেন। একটু পরে শোভনা কি সন্দীপ কিংবা দুজনেই হয়তো দোতলায় ছুটে আসবে, কিন্তু ঢাকা থেকে এইমাত্র যে এসেছে তিনি তার মুখ দেখতে চান না। এতকাল তাদের ধারণা ছিল সে মৃত, কিন্তু না, এখনও বেঁচে আছে। অথচ বছরের পর বছর তার মৃত্যু কামনা করতে করতে কবে যেন তাকে ভুলেই গিয়েছিলেন শেখরনাথ। কি প্রয়োজন ছিল, হ্যাঁ, কি প্রয়োজন ছিল ৩০ বছর পর কলকাতায় এসে তার বুকের গভীরে লুকোনো একটি ক্ষতকে ঘা দিয়ে দিয়ে রক্তাক্ত করে তোলার? বিকল শরীরটাকে এক টানে টেনে তোলেন শেখরনাথ।
যন্ত্রণার একটি প্রবাহ কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত তীব্র গতিতে নেমে যায়। অন্য সময় হলে তার গলা দিয়ে কাতর আওয়াজ বেরিয়ে আসত। এখন কিন্তু তেমন কোনো অনুভূতিই হলো না। এই বারান্দার বাঁ পাশেই তার নিজস্ব ঘর। সেটাই দুটো দরজা, একটা দিয়ে বাড়ির ভিতরে যাওয়া যায়, আর একটা এই বারান্দায় যাতায়াতের জন্য। ধরফর করে ঘরে ঢুকে দুটো দরজাই বন্ধ করে দিলেন তিনি। এখানে আসবাব বলতে খুবই সামান্য। একধারে দেওয়াল ঘেঁষে পুরনো আমলের খাটে পুরু জাজিমের ওপর ধপধপে বিছানা, আর এক পাশে কাঠের ছোট সিংহাসনে কালী থেকে গণেশ পর্যন্ত নানা দেবদেবীর মূর্তি। এছাড়া আছে আলনা, আলমারি, দু একটা সেকেলে লোহার ট্রাঙ্ক, এক দেওয়ালে একটি ক্যালেন্ডার এবং তার ওপর ফ্রেমে বাঁধানো ৪৫-৪৬ বছরের এক মধ্যবয়সিনীর ফটো। হাস্যোজ্জ্বল সুন্দর এই মানুষটি হেমলতা, শেখরনাথের স্ত্রী। ৬৩-তে যেবার তিনি মিরপুরে পুড়ে মারা যান, সেই বছরে ছবিটা তোলা হয়েছিল। এটাই হেমলতার শেষ ছবি। দুই দরজায় খিল তুলতেই কেউ যেন ধাক্কা দিতে দিতে শেখরনাথকে বিছানায় তুলে দেয়। অদ্ভুত এক ঘোরের মধ্যে তিনি স্ত্রীর ফটোর দিকে তাকিয়ে নিঃশব্দে বসে থাকেন। বহুবার শেখরনাথ মনে মনে প্রতিজ্ঞা করেছেন পিছনে ফিরে তাকাবেন না। ৩০ বছর আগে যা ঘটেছে তার জন্য ভিতরে বাইরে ভেঙে চুরে তিনি শতখান হয়ে গেছেন। হৃৎপিণ্ডে কত যে রক্তক্ষরণ হয়েছে তার খবর কে রাখে? সন্দীপ তখন ১৫ বছরের কিশোর। তার মুখের দিকে তাকিয়ে শোক, দুঃখ, কাতরতা ভুলতে চেষ্টা করেছেন শেখরনাথ। সময়ের হাতে একটা ম্যাজিক থাকে, যা সমস্ত কিছু তীব্রতা কমিয়ে দেয়, আস্তে আস্তে দিয়েও ছিল। শেখরনাথের মনে হয়েছিল তিনি সব ভুলে গেছেন, কিন্তু ৩০ বছরের পলির স্তর সরিয়ে উঠে আসছে সেই দিনগুলো, ভীতিকর, আতঙ্কজনক, দুঃস্বপ্নে ভরা। বিস্মৃতিতে যা লুপ্ত হয়ে গেছে মনে হয়েছিল, এখন দেখা যাচ্ছে তার কিছুই হারায়নি, স্মৃতির কালাধারে অবিকল সংরক্ষিত আছে। শেখরনাথের মনে পড়ে দেশভাগের পর সেই আমলে পূর্ব পাকিস্তান থেকে যখন শরণার্থীর ঢল নামল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা আসামের দিকে, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন হেমলতা। শেখরনাথকে বলেছিলেন, চলো না, বাড়ি বেচে আমরা কলকাতায় চলে যাই। সে সময় ইস্ট পাকিস্তানে জমি জমা বাড়িঘর বিক্রির তেমন সমস্যা ছিল না। শেখরনাথ তখন ম্যাকেনজি ব্রাদার্সের জুট মিলে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, বয়স ৩৫-৩৬। ঢাকা থেকে মাইল ৪০ দূরে ধলেশ্বরীর পাড়ে মিরপুরে ছিল চটকলটা। ১৫০ বছর ধরে শেখরনাথরা ওই শহরের স্থায়ী বাসিন্দা। বংশলতিকার দিক থেকে তাদের ৭ম প্রজন্ম চলছিল। এর মধ্যে তাদের কেউ কোনো দিন অন্য কোথাও যাবার কথা ভাবেননি। প্রজন্মের পর প্রজন্ম বন্দ্যোপাধ্যায় বংশের শিকড় এই পুরনো শহরটির মাটির তলায় বহুদূর ছড়িয়ে গেছে। এক কথায় তা উপড়ে ফেলা সহজ ছিল না। শেখরনাথ তখন বলেছেন, কলকাতায় যাব কেন? আমরা কি কোনো অপরাধ করেছি নাকি? এটা তো আমার দেশ, এখানেই থাকব। কিন্তু দেখছো না, রোজ কত লোক চলে যাচ্ছে। যাক, আমরা যাচ্ছি না। শোনো না, আমার মন বলছে শেষ পর্যন্ত এদেশে থাকতে পারবো না আমরা। কিন্তু শেখরনাথ ছিলেন প্রচণ্ড গোঁড়া। ব্রাহ্মণত্বের যাবতীয় সংস্কারকে তিনি প্রায় ধর্ম পালনের মতো আগলে আগলে রাখতেন। কিন্তু তার চরিত্রের অন্য একটি দিক ছিল। প্রতিবেশীদের তিনি বিশ্বাস করতেন, তাদের ওপর ছিল তার অগাধ আস্থা। কণ্ঠস্বরে জোর দিয়ে বলেছেন, না, এই শহরের সবাই আমাদের চেনে, তারা থাকতে কেউ আমাদের গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না। হেমলতা উত্তর দেয়নি। শেখরনাথ ফের বলেছেন, শোনো, মিরপুরে কম রায়ট হয়নি, কিন্তু আমাদের কি কোনো ক্ষতি হয়েছে? লোকজন বিপদের সময় ছুটে আসেনি আমাদের কাছে? তাদের প্রতিবেশীরা ছিল সহৃদয়, সহানুভূতিশীল। ঘোর দুঃসময়ে তারা চিরকাল পাশে এসে দাঁড়িয়েছে। ৪৬-এর দাঙ্গার সময় যখন অখণ্ড ভারত জুড়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল, তখনও তারা শেখরনাথের গায়ে কাউকে একটা আঙুল ঠেকাতে দেয়নি।
সবই ঠিক, তবু স্বামীর মতো মানুষের ওপর আস্থা রাখতে পারছিলেন না হেমলতা। দেশভাগের পর তার বিশ্বাসের ভিতটাই আলগা হয়ে গিয়েছিল। তিনি অবশ্য শহরের মানুষ সম্পর্কে নিজের সংশয়ের কথাটা পরিষ্কার করে সেদিন কিছু বলেননি, শুধু শঙ্কাতুর সুরে জিজ্ঞাসা করেছেন, কিন্তু খুকু, তার ভবিষ্যৎ কি হবে? তখন তাদের একটি সন্তানেরই শুধু জন্ম হয়েছে, যার আদরের নাম খুকু। অন্য একটি নামও রাখা হয়েছিল মনিকা, যা পরে স্কুল কলেজে ব্যবহার করা হবে। তখন খুকুর বয়স ছিল 5। হেমলতার প্রশ্নের ভিতর পরিষ্কার একটা ইঙ্গিত ছিল, যা বুঝতে অসুবিধা হয়নি শেখরনাথের। তার স্ত্রীটি তাদের মতোই বরিশালের এক গোঁড়া ব্রাহ্মণ বংশের মেয়ে। বাপের বাড়ির যাবতীয় প্রাচীন সংস্কার এবং রক্ষণশীলতা অস্থিমজ্জায় পুড়ে তিনি শ্বশুর বাড়ি এসেছিলেন। তার সঙ্গে যোগ হয়েছিল বন্দ্যোপাধ্যায় বংশের গোঁড়ামি। হেমলতার ভাবনা চিন্তা, ধ্যান ধারণা সব কিছুই শক্ত লোহার ফ্রেমে আটকানো। এই ফ্রেমটির বাইরে একটা পা ফেলাও তার পক্ষে সম্ভব ছিল না। শেখরনাথ মনে মনে কিন্তু একটু কৌতুকই বোধ করেছিলেন। বলেছেন, 5 বছরের একটা ছোট্ট মেয়ের ভবিষ্যৎ নিয়ে এখনই ভেবে ভেবে মাথা খারাপ করে ফেলছো? হ্যাঁ, ভাবতাম না যদি দেশটা আগের দেশ থাকতো। আর তাছাড়া খুকুর বয়স চিরদিন আর 5 বছর থাকবে না। তোমার কি ধারণা এখানকার সবাই এখন অমানুষ হয়ে গেছে? হয়তো হয়নি, কিন্তু খুকুর বিয়ের কথা বলতে চাইছো? কিছু না বলে সোজা স্বামীর দিকে তাকিয়েছিলেন হেমলতা। শেখরনাথ বলেছেন, শোনো, দেশে ভাঙন ধরলেও সবাই বাড়িঘর ফেলে তো ওর ওপারে চলে যাবে না। যারা থাকবে তাদের ভিতর থেকে খুকুর জন্য তোমার মনের মতো একটি ছেলে নিশ্চয়ই পেয়ে যাব। বাবা, বাবা! হঠাৎ ভিতর দিকের বন্ধ দরজায় আস্তেই আস্তে টোকা পড়ে। সেই সঙ্গে শোভনার চাপা কণ্ঠস্বর শোনা যায়। স্মৃতির ভিতর থেকে উঠে আসেন শেখরনাথ, কিন্তু সাড়া দিতে গিয়েও থমকে যান। শোভনা কেন এসেছে তিনি জানেন। কিছুক্ষণ ডাকাডাকি করে শোভনা চলে যায়। একটু পরেই অন্য একজোড়া চেনা পায়ের শব্দ সিঁড়ি বেয়ে ব্যস্তভাবে দরজার সামনে এসে থামে। সন্দীপ, যার ডাকনাম লালু, এবার সে এসেছে। বাবা, বাবা, একবার দরজাটা খোলো। সন্দীপের গলায় উত্তেজনা এবং অস্থিরতা। শেখরনাথ চুপ, আচ্ছন্নের মতো বসে আছেন। সন্দীপ একটানা বলে যায়, বাবা, দরজা খোলো, দরজা খোলো, ঢাকা থেকে দিদি এসেছে। শেখরনাথের হৃৎপিণ্ড পলকের জন্য থেমে এমন প্রবল গতিতে লাফাতে থাকে যে তার উত্থান পতনের শব্দ তিনি নিজেই যেন শুনতে পান। মনে হয় বুকের ভেতর কেউ এলো পাথারি 1000টা ঢাক পিটিয়ে চলেছে। ব্যাকুলভাবে সন্দীপ এবার বলতে থাকে, বাবা, তুমি কি দিদির সঙ্গে দেখা করবে না? ও কি চলে যাবে? শেখরনাথ বসেই থাকেন। হতাশ, ব্যর্থ, বিপর্যস্ত সন্দীপ ডেকে ডেকে একসময় নিচে নেমে যায়। স্বয়ংক্রিয় কোনো নিয়মে ধলেশ্বরী পাড়ের সেই সব দিন আবার স্মৃতিতে হানা দেয় শেখরনাথের। সেই যে খুকুকে নিয়ে হেমলতার সঙ্গে কথা হয়েছিল, তারপর মিরপুরের আবহাওয়া দ্রুত বদলে যেতে থাকে। ওপার থেকে জলোচ্ছ্বাসের ঢলের মতো শরণার্থীরা যেমন ইন্ডিয়ায় চলে এসেছিল, তেমনি বিহার, উত্তরপ্রদেশ থেকেও অজস্র মানুষ উৎখাত হয়ে পূর্ব পাকিস্তানে চলে গেছে। ঢাকা, চট্টগ্রাম কি খুলনার মতো বড় বড় শহর ভরে যাবার পর তাদের অনেকেই চলে এসেছিল মিরপুরে। পূর্ব পাকিস্তানের শরণার্থীদের মতো এদের মনেও ছিল সর্বস্ব হারানোর জন্য ক্রোধ, হতাশা আর তীব্র প্রতিশোধ স্পৃহা। মিরপুরের নতুন আগন্তুকদের শক্ত চোয়ালে সব সময় নিষ্ঠুরতা ফুটে থাকত, দু চোখে আগুন জ্বলত। দ্বিজাতি তত্ত্বের মধ্যে যে প্রচণ্ড ঘৃণা আর অবিশ্বাস ছিল, দেশভাগের পরও তার বিষ এতটুকু কমেনি, বরং ক্রমশ বেড়েই যাচ্ছিল। ভারত আর পাকিস্তানের সম্পর্ক এমনই জটিল আর স্পর্শকাতর যে কোথাও পান থেকে সামান্য চুনটুকু খসলে সীমান্তের দুধারে তুলকালাম ঘটে যেত। বাতাসে তখন বিদ্বেষের বারুদ,
একটি অগ্নিস্ফুলিঙ্গ এসে পড়ার শুধু অপেক্ষা। যত দিন যাচ্ছিল মিরপুরও তত উত্তপ্ত হয়ে উঠছিল। মাঝে মাঝে ছোটোখাটো দাঙ্গাও হচ্ছিল। তবে প্রতিবেশীরা আগের মতোই শেখরনাথদের আগলে আগলে রেখেছে। এইভাবেই দেখতে দেখতে কটা বছর কেটে গেল। এর মধ্যে ম্যাকেনজি ব্রাদার্সের ব্রিটিশ মালিক ঢাকার এক ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে চটকল বেচে দিয়ে দেশে চলে গেলেন। কারখানার পরিবেশও আর আগের মতো রইল না। শেখরনাথ বুঝতে পারছিলেন এখানে তিনি অবাঞ্ছিত। হেমলতার সঙ্গে এ নিয়ে বহু আলোচনাও হয়েছে। এদিকে খুকু বড় হচ্ছিল। তাদের আরও দুটো ছেলে হয়েছে, সন্দীপ আর সঞ্জয়। শুধু কারখানাতেই নয়, যে প্রতিবেশীরা ছিল তাদের আশা ভরসা, তাদের কারোর কারোর আচরণ, চোখ মুখের চেহারা আস্তে আস্তে বদলে যাচ্ছিল। দেশভাগের পরও মানুষের প্রতি শেখরনাথের যে অগাধ বিশ্বাস ছিল তাতে তখন চির ধরতে শুরু করেছে। একবার ভাবছিলেন কলকাতায় চলে যাবেন, পরক্ষণে মনে হচ্ছিল দেখাই যাক না আর কটা দিন। আসলে কলকাতা ছিল তার কাছে প্রায় অচেনা। সেখানে গিয়ে কি করবেন, কোথায় থাকবেন, ছেলে মেয়ে এবং স্ত্রীকে কিভাবে বাঁচাবেন ভেবে উঠতে পারছিলেন না। ঘোর অনিশ্চয়তা তাকে স্থির কোনো সিদ্ধান্ত নিতে দিচ্ছিল না। শেষ পর্যন্ত আচমকা আবার দাঙ্গা বাঁধল মিরপুরে। পুরনো প্রতিবেশীদের মধ্যে যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা দৌড়ে আসার আগেই বাড়িতে আগুন লাগানো হলো। পুড়ে মারা গেলেন হেমলতা, লুট হয়ে গেল খুকু। সন্দীপ আর সঞ্জয় তখন স্কুলে পড়ে, শেখরনাথ তার জুট মিলে, তাই তারা প্রাণে বেঁচে গেলেন। এরপর শেখরনাথ ঠিক করে ফেললেন এদেশে আর থাকবেন না। হিতাকাঙ্ক্ষীরা বললেন, আপনারা কলকাতায় চলে যান, এখানকার হাল ভালো না, না থাকাই ভালো। তারাই বাড়ি বিক্রির ব্যবস্থা করে দিল। যা দাম হওয়া উচিত তার 8 ভাগের 1 ভাগ মাত্র পাওয়া গেল। কলকাতায় আসার পর এপারের আত্মীয় স্বজনরা যারা পার্টিশনের সঙ্গে সঙ্গেই দেশ ছেড়েছিল তারাই অভয় হালদার রোডের এই বাড়িটা কিনে দেয়। ভালো একটা স্কুলে ভর্তি হলো সন্দীপ আর সঞ্জয়। শেখরনাথ এখানকার এক মার্কেন্টাইল ফার্মে ছোটোখাটো কাজও জোগাড় করলেন। সঞ্জয় বেশি দিন বাঁচেনি। কলকাতায় আসার বছর খানেকের মধ্যেই ভুল চিকিৎসায় মারা যায়। সর্বস্ব খোয়াবার পর শেখরনাথ সন্দীপকেই আঁকড়ে ধরেছিলেন। এই ছেলেই তখন তার ধ্যান জ্ঞান। সন্দীপও খুব শান্ত, বাধ্য, বাবা ছাড়া কিছুই জানত না। ছাত্র হিসেবেও অসাধারণ মেধাবী। এমকমে ফার্স্ট ক্লাস পেয়ে কোম্পানি সেক্রেটারিশিপে ডিগ্রি নেবার পর অ্যাকাউন্টস অফিসারে চাকরি পেল। তারপর ওর বিয়ে দিলেন শেখরনাথ। পূর্ব পাকিস্তান থেকে বুকের ভেতর 2টো দগদগে রক্তাক্ত ক্ষত নিয়ে শেখরনাথ কলকাতায় এসেছিলেন, হেমলতা আর খুকু। হেমলতা তো খুনই হয়েছেন, কিন্তু খুকু? প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন খুকুরও যেন মৃত্যু হয়, কিন্তু ঈশ্বর তার প্রার্থনা শোনেননি। কখন সন্ধে নেমে গিয়েছিল শেখরনাথ জানেন না। শীতের অন্ধকার আর হিমে বাইরের রাস্তায় কর্পোরেশনের আলোগুলোর তলায় কুয়াশার ছোট ছোট বৃত্ত চোখে পড়ে। শেখরনাথ বিছানা থেকে নেমে যে ঘরের আলোটা জ্বালবেন তেমন কোনো ইচ্ছাই আর নিজের মধ্যে খুঁজে পেলেন না। ঠান্ডা উত্তুরে হাওয়া যে খোলা জানালা দিয়ে ঘরে ঢুকছে সেদিকেও তার খেয়াল নেই। আচ্ছন্নের মতো, অনুভূতি শূন্যের মতো তিনি বসেই আছেন। কতক্ষণ পর মনে নেই, আবার সিঁড়িতে পরিচিত 4 জোড়া পায়ের আওয়াজ শোনা যায়। এবার আর সন্দীপ বা শোভনা আলাদা আলাদা আসেনি, রাজা আর রূপুও এসেছে ওদের সঙ্গে। দরজায় ধাক্কা পড়ে, ওরা একসঙ্গে ডাকতে থাকে, বাবা, বাবা, দাদু। কিছুক্ষণ আগের মতোই সাড়া না দিয়ে স্তব্ধ হয়ে বসে থাকেন তিনি। এবার অন্য সবার গলা ছাপিয়ে সন্দীপের কণ্ঠস্বর কানে আসে, বাবা, তোমার ভয় নেই, দিদি চলে গেছে, ওর মুখ আর তোমাকে দেখতে হবে না, এবার দরজা খোলো। আশ্চর্য, যাকে তিনি দেখতে চাননি, যার জন্য 30 বছর তার কাছে মৃত্যু ছাড়া আর কিছুই কাম্য ছিল না, সে চলে গেছে শুনে অদ্ভুত এক ব্যাকুলতা বোধ করতে থাকেন শেখরনাথ। নিজেকে টেনে হেঁচড়ে
খাট থেকে নামিয়ে আনেন, আলো জেলে দরজা খুলে দেন। সন্দীপরা কিছুক্ষণ স্থির চোখে শেখরনাথকে লক্ষ্য করে, তারপর একসঙ্গে সবাই ঘরে ঢোকে। সন্দীপ, রুকু আর রাজা শেখরনাথের কাছে এগিয়ে এসেছিল, তবে তারা বসে না। সন্দীপ বলে, এ তুমি কি করলে বাবা? দিদিরা কত বছর ধরে আমাদের খোঁজ করেছে তুমি জানো? শেষ পর্যন্ত ঢাকার ইন্ডিয়ান হাই কমিশন এই বাড়ির ঠিকানা জোগাড় করে দিতে পেরেছে, আর সেটা পেয়েই ওরা ছুটে এসেছিল। তুমি দরজায় খিল দিয়ে বসে রইলে, একবারও দিদিকে কাছে টেনে নিলে না। দিদি কাঁদতে কাঁদতে চলে গেল, আর হয়তো কোনোদিনই আসবে না সে। হারুনদা কি ভাবলো বলো তো? কে হারুনদা? দিদির স্বামী। সন্দীপের কথা শেষ হতে না হতেই শেখরনাথের মুখ চোখের চেহারা একেবারে বদলে যায়। তাকে অত্যন্ত অসুস্থ দেখায়। মনে হয় তার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। হারুন নামটি শোনার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণত্বের প্রাচীন সংস্কারগুলো শেখরনাথকে বিপর্যস্ত করে তুলতে থাকে। ভাঙা আবছা আবছা গলায় তিনি বিড়বিড় করেন, স্বামী, খুকুর স্বামী। সন্দীপ বাবার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। বরাবরই সে ধীর স্থির ধৈর্যশীল, কিন্তু এখন তাকে কিছুটা উত্তেজিত দেখায়। জানো হারুনদা দিদির জন্য কি করেছেন? তিনি হাত বাড়িয়ে না দিলে দিদি আজ কোথায় তলিয়ে যেত বলো তো? এরপর একটানা সে যা বলে তা এই রকম। ৬৩-তে মিরপুরের সেই রায়েটের পর দাঙ্গাবাজরা যখন খুকুকে লুট করে নিয়ে যায়, সেই সময় ওই অঞ্চলের সাব ডিভিশনাল অফিসার ছিলেন হারুন। তিনি কয়েক মাস বাদে খুকুকে উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে যান। তারপর তাকে ফিরিয়ে দেবার জন্য শেখরনাথদের খোঁজ করতে থাকেন, কিন্তু ততদিনে তারা কলকাতায় চলে এসেছেন। বছরখানেক চেষ্টার পরেও যখন শেখরনাথদের সন্ধান পাওয়া যায় না, তখন লাঞ্ছিতা একটি মেয়েকে সামাজিক মর্যাদা দেবার জন্যই বিয়ে করেন। তার মা বাবার দিক থেকে কোনো রকম বাধা আসেনি, বরং তারা পরম উদারতায় খুকুকে গ্রহণ করেছিলেন। সেদিনে সেই তরুণ অফিসার হারুন এখন ঢাকায় এডুকেশন মিনিস্ট্রির জয়েন্ট সেক্রেটারি। ওদের এক ছেলে, 2 মেয়ে। ছেলে ডাক্তার আর মেয়েরা কলেজে পড়ছে। সন্দীপ বলে, বাবা, ভীষণ অন্যায় হয়ে গেল। দিদি আর কোনোদিনও হয়তো এখানে আসবে না। হারুনদাও এসেছিলেন। মেয়ে বাপের বাড়িতে কীরকম অভ্যর্থনা পায় সেটা বুঝে বাড়িতে ঢুকতেন, তা তো আর হলো না। কথাটাই একটা শ্লেষ ছিল। সেদিকে লক্ষ্য নেই শেখরনাথের। জোরে শ্বাস টানার মতো শব্দ করে বললেন, এসেছিল? হ্যাঁ, ট্রাম রাস্তায় ট্যাক্সিতে বসেছিলেন তো। শেখরনাথের মনে পড়ে বিকেলে খুকু যে ট্যাক্সি থেকে নেমেছিল তার ভিতরে একজনকে বসে থাকতে দেখেছেন। তাহলে সেই হারুন। আরও খানিকক্ষণ বাদে সন্দীপরা চলে যায়। 8:30 বাজলে শোভনা শেখরনাথের জন্য রাতের খাবার নিয়ে আসে। 2খানা সুজির রুটি, আলু ফুলকপির তরকারি, 1 বাটি দুধ আর একটি সন্দেশ। শ্বশুরকে খাইয়ে বিছানা করে তাকে শুইয়ে দেন। চারপাশে নেটের মশারি গুঁজে চলে যায়। অন্যদিন শোবার সঙ্গে সঙ্গেই 2 চোখ জুড়ে চলে আসে ঘুম, কিন্তু আজকে আসছে না। বারবার খুকুর মুখটা শেখরনাথের চোখের সামনে ফুটে উঠতে থাকে। অনেকক্ষণ শুয়ে থাকার পর মশারি সরিয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন। অস্থির পায়ে উদ্ভ্রান্তের মতো ঘরময় পায়চারি করতে থাকেন। টের পান বুকের ভিতর অনবরত কিসের ভাঙচুর চলছে। সারা রাত নিদ্রাহীন কাটিয়ে ভোরবেলায় শেখরনাথ মনস্থির করে ফেলেন তার ঘরের সঙ্গে যে বাথরুমটি রয়েছে সেখানে গিয়ে চোখে মুখে জল দিয়ে দোতলার শেষ মাথায় রাজার ঘরের সামনে এসে দাঁড়ান। কিছুক্ষণ ডাকাডাকি করার পর ঘুম ভাঙে রাজার। দরজা খুলে সে অবাক হয়ে যায়, বলে, দাদু তুমি? কি হয়েছে? না না, কিছু না। তোর পিসি কলকাতায় কোথায় উঠেছে রে? এই তো পার্ক স্ট্রিটের একটা হোটেলে। আমাকে তুই একটু সেখানে নিয়ে যাবি? তুমি যাবে? হ্যাঁ যাব। কিন্তু গেলে তো দেখা হবে না। কেন? আজকে সকালের ফ্লাইটে তো ওরা ঢাকায় যাচ্ছে। আমরা যেতে যেতে পিসিরা তো বেরিয়ে পড়বে।
তাহলে একটু তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে রেডি হয়ে নে, আমরা এয়ারপোর্টেই যাব। আর শোন, এই কাউকে এখন কিছু বলার দরকার নেই। নিজের ঘরে ফিরে এসে দ্রুত পোশাক পাল্টে নেন শেখরনাথ। এক ধারে ছোট একটা লোহার সিন্দুক আছে, সেটা খুলে তার ভিতর থেকে মাঝারি একটা চামড়ার ব্যাগ বার করে সিন্দুকটা ফের বন্ধ করে দেন। আরও কিছুক্ষণ পর রাজাকে সঙ্গে নিয়ে শেখরনাথ যখন চুপিসারে বেরিয়ে পড়েন, তখনও এ বাড়ির অন্য কারোর ঘুম ভাঙেনি। শীতের এই ভোরে চারপাশের বাড়িঘর, ট্রাম রাস্তা, দূরের পার্ক সব কুয়াশায় ঝাপসা হয়ে আছে। কর্পোরেশনের বাতিগুলো এখনও কেউ নিভিয়ে দিয়ে যায়নি। মরা মাছের চোখের মতো সেগুলো জ্যোতিহীন। রোদ উঠতে এখনও অনেক দেরি। একটা ট্যাক্সি নিয়ে শেখরনাথরা এয়ারপোর্টে পৌঁছে দেখেন খুকুরা আগেই এসে গেছে। দূর থেকে খুকু অর্থাৎ মনিকা শেখরনাথদের দেখতে পেয়েছিল। হারুন আর সে থমকে দাঁড়িয়ে যায়। ওদিকে রাজা আর শেখরনাথও থেমে গিয়েছিলেন। শেখরনাথের হৃৎপিণ্ড তোলপাড় হয়ে যাচ্ছে। লক্ষ্য করছিলেন খুকুর ঠোঁট দুটো থরথর করছে। তার মুখে কষ্ট, আনন্দ, অভিমান, অভিযোগ, কত রকমের যে অভিব্যক্তি খেলে গেল একসঙ্গে। কতক্ষণ পর খেয়াল নেই পায়ে পায়ে মেয়ের কাছে চলে এসেছিলেন শেখরনাথ। হঠাৎ 50 বছরের মধ্যবয়সী খুকু বালিকার মতো ফুঁপিয়ে কেঁদে ওঠে। তার হাত পায়ের জোর যেন বিচিত্র আবেগে আলগা হয়ে যাচ্ছিল। হুড়মুড় করে সে বাবার পায়ের কাছে আছড়ে পড়ে, কিন্তু তাকে ছোঁয় না। নিচু হয়ে মেয়েকে বুকের কাছে তুলে নিয়ে 2 হাতে অনেকক্ষণ জড়িয়ে রাখেন। শেখরনাথ টের পান তার বুক চোখের জলে ভেসে যাচ্ছে। দূরে দাঁড়িয়েছিলেন হারুন, অত্যন্ত সুপুরুষ, বুদ্ধিদীপ্ত, উজ্জ্বল চোখমুখ। একসময় তাকেও কাছে ডাকেন শেখরনাথ। এগিয়ে এসে হারুন তার পা ছুঁতেই তাকেও বুকে জড়িয়ে নেন তিনি। এরপর অডিও সিস্টেমে ঘোষণা করা হয় ঢাকা ফ্লাইটের যাত্রীরা যেন এয়ারক্রাফটে গিয়ে উঠে পড়েন। উড়ানের আর দেরি নেই। ধীরে ধীরে হারুন আর খুকুকে বুকের ভিতর থেকে মুক্ত করে সেই চামড়ার ব্যাগটা থেকে সোনার হার, একজোড়া রুলি আর একটি হীরের আংটি বার করেন। মেয়েকে সেই হার আর রুলি দিয়ে বলেন, তোকে তো কিছুই দেওয়া হয়নি, তোর বিয়ের জন্যই তোর মা এগুলো বানিয়ে রেখেছিল। হীরের আংটিটা হারুনকে দিয়ে বললেন, এটা পড়ো, মাপ ঠিক হবে কিনা জানি না, যদি না হয় তাহলে সোনার দোকানে নিয়ে গিয়ে একটু ঠিক করে নিও বাবা। এরপর সবাই চুপ, অনেকক্ষণ চুপচাপ। অডিও সিস্টেমে আবার ঘোষণা হলো। হারুন বললেন, এবার আমাদের যেতে হবে বাবা। আস্তে আস্তে মাথা নাড়েন শেখরনাথ। আপনি একবার ঢাকায় আসুন, যাবার সব ব্যবস্থা আমিই না হয় করে দেব। শেখরনাথ বললেন, তার আগে তোমরা একবার এসো, ছেলে মেয়েদের নিয়ে আসব। হারুনরা সিকিউরিটি এনক্লোজারের দিকে এগিয়ে যান। সেদিকে তাকিয়ে শেখরনাথ মনে মনে বলেন, ছেলেটি বেশ। রক্তের ভিতরে জমানো বহুকালের সংস্কারগুলির কথা এই মুহূর্তে তার আর মনে থাকে না। প্রফুল্ল রায়ের জনক গল্পটি এখানে শেষ হলো। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন। আর যারা নতুন এসেছেন আজকে, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার, সবাই ভালো থাকবেন।